স্ক্রিন দেখা গেলে একটু বলো। জি স্যার, দেখা যাচ্ছে। তো আজকে আমরা নতুন আরেকটা চ্যাপ্টার শুরু করব, হিট অ্যান্ড মাস ট্রান্সফার। এই কোর্সের মধ্যে আসলে আমরা যেমন প্রথম দিকে ক্লাসগুলোতে যেগুলো পড়েছি সেটা হচ্ছে যে হিট ট্রান্সফারের বিভিন্ন মোডগুলো, কন্ডাক্টিভ হিট ট্রান্সফার, কনভেক্টিভ অ্যান্ড রেডিয়েশন। আমাদের সেকেন্ড যে পার্টটা আসলে আমরা কভার করি সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন। সেই হিসাবে আমরা লাস্ট ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে যে তোমার বয়েলিং অ্যান্ড কন্ডেনসেশন, যেটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন অনেক। তো যদি একটু খেয়াল করে দেখি সেখানে আমাদের যে কনসেপ্টটা ছিল বা যে কথাগুলো ছিল সেগুলো মেনলি থিওরিটিক্যাল বেস বা কনসেপচুয়াল বেস। হ্যাঁ, প্র্যাকটিক্যাল অবশ্যই কাজে লাগবে, কিন্তু আমাদের কাজটা ছিল কনসেপচুয়াল বেস, যে কিভাবে বয়েলিংটা হচ্ছে, কিভাবে ইভাপোরেশনটা হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে বয়েলিং এর বিভিন্ন রিজনগুলো আমরা দেখেছি। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করবো সেটা হচ্ছে একেবারে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে মোটামুটি বলা যায় ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে আমাদের হিট ট্রান্সফার রিলেটেড যখনই থাকবে তার মধ্যে একটা কমন জিনিস সেটা হচ্ছে যে হিট এক্সচেঞ্জ। এই টপিকটা আজকে শুরু করবো এবং এটা খুবই ইম্পর্টেন্ট। প্র্যাকটিক্যাল আসপেক্টে তো অবশ্যই, তোমার জব ফিল্ডে তো অবশ্যই ইম্পর্টেন্ট। তাছাড়া আমরা বিভিন্ন ধরনের যখন হিট ট্রান্সফার ইকুয়েশন গুলো বা হিট ট্রান্সফার অ্যাপ্লিকেশন গুলো যখন আমরা চিন্তা করবো, এটা অনেক হেল্প করবে বিভিন্ন জায়গায় কনসেপ্ট। আমরা সেই জিনিসটা আজকে একটু দেখতে যাওয়ার চেষ্টা করবো এবং এটা প্রায় আশা করি 3টা থেকে 4টা লেকচার লাগবে। আজকে আমরা শুরু করবো এবং সেই লেকচারগুলো একটু ভালো মতো যদি খেয়াল করো তাহলে আশা করি কনসেপ্টও ক্লিয়ার হবে, ভবিষ্যতের কাজেও লাগবে। এবং এট দ্য সেম টাইম আরেকটা পয়েন্ট একটু বলি, ফোর্থ ইয়ারে যে আমাদের থিসিস যেগুলো হয় তার মধ্যে অনেক গ্রুপের রিসার্চের একটা টপিক যেহেতু বললাম আগেই, যেটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন প্রচুর এবং বিভিন্ন জায়গায় আমাদের কাজে লাগে। আমরা মোটামুটি এখনো এটার উপরে রিসার্চ করছি, বিভিন্ন যেটা করছে বাইরে বিভিন্ন দেশে করছে, ইউনিভার্সিটি করছে, আপগ্রেডেশনের ব্যাপার এখনো আছে। সেই হিসাবে এটা অনেকের রিসার্চের টপিকস হতে পারে। আমরা আজকে হিট এক্সচেঞ্জার শুরু করবো। আমরা একটু যদি প্রথম দিকের এই লাইনগুলো একটু পড়ি, এখানে লেখা আছে যে ইফেক্টিভ হিট ট্রান্সফার ইজ রিকোয়ার্ড ফর ডিফারেন্ট হিট ট্রান্সফার অ্যাপ্লিকেশন। কারণ আমরা প্রথম দিন থেকে একটা কথা বলে আসছি, ইভেন এমএসকান স্যার তোমাদের লেকচারে বলেছে যে এমন কোনো ইন্ডাস্ট্রি হয়তো দেখা যাবে না যেখানে তোমার হিট ট্রান্সফারটা নাই। ঠিক আছে, হিট ট্রান্সফার মোটামুটি সব জায়গায় আছে। তার মানে আমরা হিট ট্রান্সফার যখনই বলি, আমাদের হিট ট্রান্সফারটাকে আমরা এনহ্যান্স করার চেষ্টা করি, কিভাবে এটাকে বাড়ানো যায় অথবা কিভাবে কোনো ক্ষেত্রে এটাকে কমানো যায়। কিন্তু মেইনলি যেটা আমরা ইফেক্টিভ হিট ট্রান্সফারটা আমাদের সবসময় দরকার। এবং সেক্ষেত্রে আমাদের এই ইফেক্টিভ হিট ট্রান্সফারটা যদি চাই, সেটা বাড়ানো হোক আর কমানো হোক, এই জিনিসটা করতে হলে আমাদের কিছু হার্ডওয়্যার দরকার। তার মানে আমাদের একটা প্র্যাকটিক্যাল একটা অবজেক্টিভ থাকে যে কিভাবে আমরা এটা করবো, এবং সেই ক্ষেত্রে আমরা একটা হার্ডওয়্যার ইউজ করে সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। তো এই হিট এক্সচেঞ্জার টোটালি একটা হার্ডওয়্যার। ঠিক আছে, তুমি ফিজিক্যালি দেখতে পারবে এবং এটা অ্যানালাইসিস করতে পারবে এবং এক্সপেরিমেন্টাল সেটআপের মতো বলো সেই হিসাবে। সো এই হার্ডওয়্যার ইজ রিকোয়ার্ড. So for the effective heat transfer, a suitable heat transfer equipment is designed and it is named as heat exchanger. So এই যে ডিজাইন যেটা করবো আমরা, যার মাধ্যমে হিট এফেক্টিভ হিট ট্রান্সফার হবে, সেই টুলটাকে আমরা বলছি হিট এক্সচেঞ্জার, যার মাধ্যমে আমরা এফেক্টিভ হিট ট্রান্সফারটা এনশিওর করতে পারি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে হিট এক্সচেঞ্জার। এখন এই হিট এক্সচেঞ্জার বহু টাইপের আছে, বহু রকমের আমরা ক্লাসিফাই করতে পারি, অনেক ধরনের। এবং আমরা দিন শেষে সেটা হয়তো সেটা আরো আইডিয়া করতে পারবো। হ্যাঁ, কিন্তু বেসিক দিয়ে যদি আমরা শুরু করি, একেবারে সিম্পল যেটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, শুরু করার জন্য, বোঝার জন্য আমরা প্রথমে যেটা হয়তো বলতে পারি সেটা হচ্ছে সিম্পল টাইপের, এটাকে আমরা বলি ডবল পাইপ হিট এক্সচেঞ্জার। একেবারে সিম্পল যেটা, সিম্পলেস্ট আমরা সিম্পল যদি না বলে সিম্পলেস্ট যদি বলি, সেটা হচ্ছে ডবল পাইপ হিট এক্সচেঞ্জার। এইটা কি জিনিস সেটা আমরা মোটামুটি আমাদের ম্যাট্রিক ইন্টারমিডিয়েট লেভেলের নলেজে কিছুটা আছে, যে আমরা খুব ক্লিয়ারলি মনে করতে পারি। আমরা এই ধরনের অঙ্কও করে আসি যে একটা ফ্লুইড থেকে আরেকটা ফ্লুইডে হিট যাচ্ছে, তার মানে একজন হিট ছাড়বে, একজন হিট গ্রহণ করবে। তার মানে আমরা গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, এই ধরনের ইকুয়েশন দিয়ে অঙ্ক করে আসছি যে একটা ফ্লুইড থেকে হিট ছেড়ে দেবে, তারপরে সে যে পরিমাণ হিট ছাড়বে সেটাই আবার আরেকটা ফ্লুইড সেটা গেইন করবে। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে গৃহীত তাপ, একজন বর্জন করবে, একজন গ্রহণ করবে। এইভাবে আমরা কনসেপচুয়ালি কিছু জিনিস আমাদের অলরেডি মাথার মধ্যে আছে। ওই কনসেপ্টটাই আমাদের আসলে হিট এক্সচেঞ্জারের মধ্যে। ঠিক আছে, তো বেশি আমাদের কষ্ট হওয়ার কথা না, কারণ কনসেপ্টের অনেক জিনিস আমাদের হয়তো আছে, কিন্তু প্র্যাকটিক্যাল সাইডটাতে আমাদের অনেক কিছু ফোকাস করতে হবে, যেখান থেকে আমরা পারফরমেন্স গুলো জাস্টিফাই করতে পারি। সো এই ডবল পাইপ হিট এক্সচেঞ্জার যেটা কি, সেটা হচ্ছে যে টু কনসেন্ট্রিক পাইপ উইথ ডিফারেন্ট ডায়ামিটার। কারণ দুটো পাইপ থাকবে, একটার মধ্যে আরেকটা থাকবে কনসেন্ট্রিক পাইপ, তার মানে দুটো পাইপেরই সেন্টার একই, দুটো পাইপেরই সেন্টার একই থাকবে, এটা হচ্ছে কনসেন্ট্রিক।
ঠিক আছে, যদি সেন্টার এক না হয় তখন ইসেন্ট্রিক বলা হয়। তারপর কনসেন্ট্রিক বলছি, তার মানে দুটো পাইপেরই সেন্টার একই থাকবে, একটা বড় পাইপ থাকবে, তার মধ্যে একটা ছোট পাইপ থাকবে। তার মানে ছোট পাইপটার চারপাশে বড় পাইপটা দিয়ে আমরা এনক্লোজ করছি। এবং এক্ষেত্রে আমরা দুটো ফ্লুইড ইউজ করব। আমরা দুটো পাইপের মধ্যে দুটো ফ্লুইড ইউজ করবো। কিভাবে ইউজ করব? একটা যে ছোট পাইপ যেটা আছে তার মধ্যে দিয়ে একটা ফ্লুইড ইউজ করবো, যেটা পাস করবে, ফ্লো করবে। আর বড় পাইপ এবং ছোট পাইপের মাঝখানে যে জায়গাটা থাকবে, বড় পাইপ এবং ছোট পাইপের মাঝখানে যে জায়গাটা থাকবে, এটাকে বলা হয় অ্যানুলার স্পেস। এটাকে আমরা বলি অ্যানুলার স্পেস। দুটো পাইপের মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপটা বলা হচ্ছে অ্যানুলার স্পেস। এখান দিয়ে তোমার আরেকটা ফ্লুইড পাস করবে, দুটো ফ্লুইড পাস করবে। দুটো ফ্লুইডে আবার একটু বৈশিষ্ট্য থাকতে হবে, যে একটা হচ্ছে হট ফ্লুইড, একটা হচ্ছে কোল্ড ফ্লুইড, মানে ডিফারেন্ট টেম্পারেচার। আমার যদি কোল্ড ফ্লুইড থেকে হট ফ্লুইড থেকে হিটটাকে যদি নিতে হয় তাহলে আমার একটা অবজেক্টিভ, আর আমি কোল্ড ফ্লুইডকে যদি হিটেড করতে হয় তাহলে সেটা আরেকটা অবজেক্টিভ। মানে গরমটাকে যদি ঠান্ডা করা আমার অবজেক্টিভ হয় তাহলে সেটা একটা ইস্যু, আর ঠান্ডাটাকে যদি গরম করতে চাই তাহলে সেটা আরেকটা ইস্যু। দুই কনসেপ্ট তখন দুইভাবে আমাদের অ্যানালিসিসের ব্যাপার চলে আসবে, বা আমরা ওইভাবে তখন কনসেন্ট্রেশন দিব যে কোন জায়গায় আমরা ফ্লাশ করবো। সো এখানে বলছে ওয়ান ফ্লুইড ফ্লো থ্রু দ্য স্মলার পাইপ while the other fluid flow through the annular space between the two pipes. আমরা যদি ছবিটা দেখি, এখানে আমরা হাতে আঁকা একটা ছবি, আমরা আরো কিছু ছবি দেখবো অবশ্য। এখানে দুটো পাইপ দেখানো হচ্ছে, এই পাইপটাকে এখানে এটা হচ্ছে অ্যানুলার, সরি, কনসেন্ট্রিক ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার। দুটো পাইপের সেন্টার যদি আমরা চিন্তা করি একই সেন্টার, এবং দুটো পাইপের মধ্যে ছোট যে পাইপটা আছে এটার মধ্যে একটা ফ্লুইড যাবে, আর এই বড় পাইপ এবং ছোট পাইপের মাঝখানে যে গ্যাপটা, যে ফাঁকা জায়গা যেটা দেখা যাবে বা থাকবে, সেটার মধ্যে আরেকটা ফ্লুইড যাবে। সো এটা হতে পারে যে আমরা ছোট, মনে করো ছোট ফ্লুইড দিয়ে আমরা হট ফ্লুইড দিচ্ছি, বড় স্পেসটার মধ্যে দিয়ে আমরা কোল্ড ফ্লুইড দিচ্ছি। এটা হতে পারে, আবার উল্টাটাও হতে পারে। হ্যাঁ, এটা কোনো সমস্যা না, যে কোনো ফ্লুইড যে কোনো জায়গায় যেতে পারে। এটা কিন্তু কনসেপচুয়ালি আমরা এটাকে বলছি হিট এক্সচেঞ্জার, বা এটার আলাদা নাম হচ্ছে ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার। এই হচ্ছে আমাদের বেসিক জিনিস যে আমরা হিট এক্সচেঞ্জার কাকে বলছি। সো দুটো পাইপ থাকবে, একটা পাইপের মধ্যে দিয়ে হট ফ্লুইড যাবে, আর একটা পাইপের বা স্পেসের মধ্যে দিয়ে কোল্ড ফ্লুইড যাচ্ছে। এটাকে আমরা বলছি হিট এক্সচেঞ্জার। এতটুকু ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, তাহলে আমরা দুটো পাইপ মোটামুটি এখানে ইউজ করবো। এটা হচ্ছে সিম্পলিসিটি। আমি বলছি অনেক ধরনের আছে, হ্যাঁ অনেক ধরনের আছে। তুমি রিসার্চ করতে গেলে হয়তো অনেক টপিকসে অনেক রিলেটেড ইস্যু তোমার চলে আসবে, সেটা আমরা গ্র্যাজুয়ালি দেখবো, যেটাকে বলছে সিম্পলেস্ট ফর্ম। ঠিক আছে, ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার। এখন আমরা যদি একটু অ্যারেঞ্জমেন্ট চিন্তা করি, তাহলে ডাবল পাইপ হিট এক্সচেঞ্জারকে দুই ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে প্যারালাল ফ্লো, ঠিক আছে, আরেকটা হচ্ছে কাউন্টার ফ্লো। প্যারালাল ফ্লো হচ্ছে যে both hot and cold fluid enters the heat exchanger at the same end, মানে একই প্রান্ত দিয়ে তারা ঢুকবে, and move in the same direction, একই দিকে মুভ করবে। তার মানে প্যারালাল ফ্লোটা হচ্ছে হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইডের এন্ট্রেন্সটা একই দিকে, একই সাইডে, একটা সাইডে হবে, একই সাইডে হবে, এবং তাদের ফ্লো ডিরেকশনটাও একই হবে। সেটাকে বলা হচ্ছে প্যারালাল ফ্লো। মানে দুটো হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইড প্যারালালি মুভ করবে, একই দিকে প্যারালালি মুভ করবে, এটাকে বলা হচ্ছে প্যারালাল ফ্লো। আরেকটা হচ্ছে কাউন্টার ফ্লো। তার কাউন্টার ফ্লো নাম থেকে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে অপোজিট হবে। হট ফ্লুইড একটা এন্ডে দিয়ে ঢুকবে, কোল্ড ফ্লুইড অপোজিট এন্ডে দিয়ে ঢুকবে, এবং দুজনের ফ্লো ডিরেকশন হবে অপোজিট। তার মানে কোল্ড ফ্লুইড যদি পজিটিভ এক্স অক্ষ দিকে যায় কথার কথা, তাহলে হট ফ্লুইড নেগেটিভ এক্স অক্ষ দিকে, মানে উল্টো দিকে, অপোজিট দিকে যাবে। এটাকে আমরা বলছি কাউন্টার। সো কি বলে, প্যারালাল ফ্লো এন্ড কাউন্টার ফ্লো, এই দুটো আমরা ক্লাসিফাই করলাম। ছবিটা একটু যদি খেয়াল করো, এই হচ্ছে আমার প্যারালাল ফ্লো, এই হচ্ছে প্যারালাল ফ্লো। সো এখানে দেখো দুটো পাইপ, এই হচ্ছে ছোট পাইপটার ভিতরে দিয়ে, তার চারপাশে বড় একটা পাইপ আছে, এবং এটার মধ্যে দিয়ে আরেকটা ফ্লুইড যায়। এই ছোট পাইপটা দিয়ে আমরা যদি কথার কথা ধরে নেই, যেটা হট ফ্লুইড ঢুকলো হট ফ্লুইড ইন করলো, তাহলে হট ফ্লুইডটা এখানে বের হয়ে গেল আউট, এবং কোল্ড ফ্লুইডটা এখান দিয়ে ঢুকলো এবং এটা এদিক দিয়ে গিয়ে এবার এদিক দিয়ে বের হয়ে গেল। তাহলে আমরা এই ছবিটা একটু খেয়াল করি, হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইডের এন্ট্রান্সটা একই প্রান্তে, সেম সাইড, একই দিকে, এবং আউটলেটটাও একই সাইড, এবং সেক্ষেত্রে হট ফ্লুইড যেদিকে মুভ করছে, কোল্ড ফ্লুইডটাও একই দিকে মুভ করছে। এটাকে আমরা বলছি প্যারালাল ফ্লো। ডান পাশের ছবিটা যদি তুমি খেয়াল করো, হট ফ্লুইডটা এই দিক দিয়ে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে ছোট পাইপ দিয়ে, কোল্ড ফ্লুইডটা এই ডান পাশ দিয়ে ঢুকলো, বাম পাশে নিচে দিয়ে বের হয়ে। তার মানে ফ্লোটা হচ্ছে হট ফ্লুইড ডান দিকে যাচ্ছে আমার এখানে, আর কোল্ড ফ্লুইডটা বাম দিকে যাচ্ছে, তার মানে কাউন্টার। তার মানে আমরা অপোজিট ডিরেকশনে দুটো ফ্লুইড মুভ করছে, হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইড। এটাকে আমরা বলছি কাউন্টার। এই বাম পাশের ছবিটাকে বলা হচ্ছে প্যারালাল ফ্লো, ডান পাশের ছবিটাকে বলা হচ্ছে কাউন্টার। ঠিক আছে, এতটুকু কথা? এখন তুমি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট তো পড়ে আসছো, এখন আমাকে একটু বলো, এখান দিয়ে যদি তোমার গরম পানি যায়, সাপোজ কথার কথা আমি যদি মনে করো 90 ডিগ্রি টেম্পারেচারে পানি ঢুকলো, এবং এখান দিয়ে কোল্ড ফ্লুইডের টেম্পারেচার যেগুলো মনে করো 30 ডিগ্রি,
তাহলে কি হবে? এই হট ফ্লুইডের টেম্পারেচার কমবে না বাড়বে? তো কমবে। কমবে। কমবে, আচ্ছা এই একটা পয়েন্ট, তাহলে কমবে। সেকেন্ড পয়েন্ট, তাহলে এটা যদি কমে তাহলে কোল্ড ফ্লুইডের কি হবে? টেম্পারেচার কোল্ড ফ্লুইডের টেম্পারেচার বাড়বে। তুমি একটু খেয়াল করে দেখো, এখানে আমি যদি এটাকে অনেক লম্বা রাখি, এটা তখন দেখা যাচ্ছে এখানে একটা স্পেসিফিক ডাইমেনশন যদি বলি, এটা একটা লেন্থ আছে, কিন্তু এটা যদি অনেক লম্বা হয়ে যায় কথা, তাহলে এই হট ফ্লুইড এদিক দিয়ে ঢুকলো, কোল্ড ফ্লুইড ঢুকলো, যখন বের হবে এখানে কোল্ড ফ্লুইডের টেম্পারেচার বাড়তে বাড়তে কতটুকু হতে পারে? আমি বললাম এখানে মনে করো 90 ডিগ্রি, এখানে মনে করো সাপোজ 30 ডিগ্রি। এটা যদি ইনফাইনাইট লেন্থের হয় তাহলে এটা কোল্ড ফ্লুইডের টেম্পারেচার বাড়তে বাড়তে কত হতে পারে, আর হট ফ্লুইডের টেম্পারেচার কমতে কমতে কত হতে পারে? বা কোনো আইডিয়া আছে? মানে কোনো 60 না, 60 তো তুমি নিউমেরিক্যাল ভ্যালু বলে, অন্য কোনো কিছু দিয়ে বলতে হবে যে বেসিক্যালি থিওরিটিক্যালি কি হতে পারে? স্যার গৃহীত তাপ সমান বর্ধিত তাপ। দুটো দুইটার স্যার ব্যালেন্স করে কাছাকাছি চলে আসতে পারে স্যার। দুটো মানে একই রকম একই চলে একই আসবে, টেম্পারেচার কিন্তু আসবে। কোল্ডটা কম হবে, হটটা বেশি হবে। না, দুটো ফ্লুইডের টেম্পারেচার একই হতে পারে। তার মানে হ্যাঁ, তার মানে এক পর্যায়ে এসে কোল্ড ফ্লুইডের টেম্পারেচার বাড়তে বাড়তে একটা জায়গায় এমন আসবে ইকুইলিব্রিয়াম অবস্থায় যে হট ফ্লুইডের টেম্পারেচার কমতে কমতে তখন দুজনের টেম্পারেচার সেম হবে, তখন আর এখানে হিট ট্রান্সফার হচ্ছে না। তার মানে এর টেম্পারেচার বাড়তে বাড়তে এমন একটা জায়গায় যেতে পারে যে সেটা কোল্ড ফ্লুইডের টেম্পারেচার কমতে কমতে যা হবে দুজনের টেম্পারেচার সেম হবে, যদি এটা ইনফাইনাইট লেন্থ। ঠিক আছে, তার আরেকটা অর্থ দাঁড়ায় এই কোল্ড ফ্লুইডের টেম্পারেচার কখনোই এই হট ফ্লুইডের এক্সিটেড টেম্পারেচার চেয়ে বেশি হবে না, হট ফ্লুইডের আউটলেটের টেম্পারেচার চেয়ে বেশি হবে না। তার মানে এটা যদি কমতে কমতে যদি মনে করো 90 থেকে কমে যদি এটা 50-এ আসে, কোল্ড ফ্লুইডের টেম্পারেচার কোনোদিনও 50 থেকে বেশি হবে না, কোনোদিনও বেশি হবে না। এটা একটা। আরেকটা যেটা আমরা বললাম, এটা হতে পারে যে হ্যাঁ হট ফ্লুইডের টেম্পারেচার কমতে কমতে 50 হলো, কোল্ড ফ্লুইডের টেম্পারেচার বাড়তে বাড়তে 50 হলো, এটা হতে পারে যদি এটা ইনফাইনাইট লেন্থের হয়, সেটা হতে পারে। 50-এর জায়গায় 40 হতে পারে, 30 হতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু কেসটা এরকম হতে পারে। কিন্তু কোনোদিনও এই কাজটা হবে না যে কোল্ড ফ্লুইডের টেম্পারেচারটা বেড়ে হট ফ্লুইডের টেম্পারেচারের চেয়ে বেশি হয়ে গেছে, ইম্পসিবল। এই ক্ষেত্রে প্যারালাল ফ্লো। কাউন্টার ফ্লোর এর ক্ষেত্রে যদি তুমি একটু চিন্তা করো, আমি হট ফ্লুইডের দিক থেকে দিচ্ছি, কোল্ড ফ্লুইডের দিকে দিচ্ছি, এইখানে কোল্ড ফ্লুইডের টেম্পারেচার আস্তে আস্তে বাড়বে, হট ফ্লুইডের টেম্পারেচার আস্তে আস্তে কমবে, দ্যাটস ট্রু। কিন্তু এখানে যে ঘটনাটা করতে পারে যে কোল্ড ফ্লুইডের টেম্পারেচারটা হট ফ্লুইডের আউটলেটের যে টেম্পারেচার আছে তার থেকে বেশি হতে পারবে, একটা পসিবিলিটি এখানে থেকে যায়। আমরা সেই ছবিটাই একটু এখানে দেখি যে কি আসলে ঘটনা করতে পারে। এই ছবিটা একটু খেয়াল করো নিচে, এই হচ্ছে আমরা যদি এই লাইনটা যদি ইনলেট ধরি, বা মানে বাম পাশের লাইনটাকে ওয়াই অক্ষরেখা, এটাকে ডটেড লাইন দিয়ে আমরা আউটলেটটাকে যদি ডিফাইন করি, তাহলে এই হট ফ্লুইডের টেম্পারেচারটা কমতে 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 এই পর্যন্ত আসলো, কোল্ড ফ্লুইডের টেম্পারেচারটা বাড়তে বাড়তে এই পর্যন্ত আসলো, এবং এটাকে আমি যদি লেন্থ আরো বাড়াতে পারতাম তাহলে এক পর্যায়ে গিয়ে এটা সমান হয়ে যেত এবং এইভাবেই সে চলে যেত। তার মানে এই হট ফ্লুইডের টেম্পারেচারটা কোনোদিনও কোল্ড ফ্লুইডের আউটলেটের টেম্পারেচার চেয়ে বেশি হবে না। ঠিক আছে, এই হচ্ছে প্যারালাল ফ্লোর একটা ক্যারেক্টারিস্টিক। আমি যদি আরেকভাবে চিন্তা করি, এটা কাউন্টার ফ্লোটা, এই কাউন্টার ফ্লোতে হট ফ্লুইডের টেম্পারেচার এই যে এখানে ঢুকলো এবং এটা টেম্পারেচার মনে করো 90 ডিগ্রি, এবং সেটা এখানে আস্তে আস্তে আউটলেটে গিয়ে এটা কমবে, সো এটা আস্তে আস্তে কমতেছে। কোল্ড ফ্লুইডের টেম্পারেচার এখানে কম ছিল, 30 ডিগ্রি ছিল মনে করো, এটা টেম্পারেচার আস্তে আস্তে বাড়তেছে। কিন্তু এখানে যে কেসটা হতে পারে, এই যে আউটলেটের এই টেম্পারেচার, আমার কার্সার যেখানে আছে, কোল্ড ফ্লুইডের আউটলেট টেম্পারেচার ইট ক্যান বি গ্রেটার দ্যান দ্য টেম্পারেচার অফ দ্য হট ফ্লুইড এট আউটলেট। তাহলে এই কোল্ড ফ্লুইডের আউটলেট টেম্পারেচার হট ফ্লুইডের আউটলেটের টেম্পারেচার বেশি হতে পারবে, এর একটা সম্ভাবনা এখানে আছে, কিন্তু এইখানে কোনো সম্ভাবনা নেই, এখানে সেই সম্ভাবনা নেই। ঠিক আছে, এই যে সিগনিফিকেন্স, এই সিগনিফিকেন্সের উপর ভ্যারি করে আমরা এদের পারফরমেন্সটাকেও আবার ডিফাইন করতে পারি যে আসলে কোনটা ভালো, এর মধ্যে আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে কোনটাকে নিতে চাই। আমার যদি হিট ট্রান্সফার এনহ্যান্স করতে হয়, তখন আমার যেটা এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে আমার হয়তো এই জিনিসটা কাউন্টার ফ্লোটা আমার জন্য প্রেফারেবল, কারণ আমি টেম্পারেচারটাকে কোল্ড ফ্লুইডের টেম্পারেচারটাকে আমি অনেক উঠাতে পারতেছি, অথবা হট ফ্লুইডের টেম্পারেচারটাকে আমি কমাতে পারছি। এই যে সিগনিফিকেন্স যেটা, সেটার উপর ভ্যারি করে অনেক সময় কাউন্টার ফ্লোকে আমরা প্রেফারেন্স দিই বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে। আমরা আরো ডিটেলসে দেখবো, হ্যাঁ, কিন্তু এটা জাস্ট আমরা ছবি দেখে যতটুকু আগে আমাদের আছে এখন বর্তমানে, সেখান থেকে আমরা এটা ক্লারিফাই করতে পারি যেটা সামহাও এটা বেটার হতে পারে। ঠিক আছে, এখন স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এইখানে স্যার প্যারালাল বা কাউন্টার ফ্লো কোনটাতে হট ফ্লুইড বেশি টেম্পারেচার লস করবে?
হ্যাঁ, সেটা ডিপেন্ড করবে আরো অনেক কিছু, সেটাই বললাম। আরো আচ্ছা। হ্যাঁ, আরো এখানে মাস ফ্লোরের ব্যাপার আছে, টেম্পারেচারের ব্যাপার আছে, স্পেসিফিক হিটের ব্যাপার আছে, আরো আনুষঙ্গিক অনেক কিছু ইস্যু আছে। আমরা সেগুলো গ্র্যাজুয়ালি আসবো, কিন্তু জাস্ট সিম্পল ডায়াগ্রাম হিসেবে আমরা যদি বলি, এটা সেই হিসাবে দেখা যাচ্ছে টেম্পারেচার অন্তত এতটুকুতে আমরা বলতে পারি যে টেম্পারেচারটা একটা বাড়ার সম্ভাবনা আছে। এই যে আমি যদি কার্সার এখানে দেখো, এটা হচ্ছে কোল্ড ফ্লুইডের আউটলেট টেম্পারেচার, আর এটা হচ্ছে হট ফ্লুইডের আউটলেট টেম্পারেচার। ইটস মাইট বি গ্রেটার দেন আউটলেট টেম্পারেচার অফ হট ফ্লুইড। ঠিক আছে, সেই হিসাবে আমরা বলতে পারি যে আমরা বেশি পরিমাণ কোল্ড ফ্লুইডের টেম্পারেচারটা বাড়াতে পারি। আমি যদি এদিকে দিতাম তাহলে কোনোদিনও এই টেম্পারেচার বেশি হতো না। ঠিক আছে, আমরা আরো অ্যানালাইসিস তো অবশ্যই করবো, পারফরমেন্স দেখবো, কারণ এটা যেহেতু প্র্যাকটিক্যাল আমরা অনেক কিছু দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, জি স্যার। আচ্ছা আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার মোটামুটি থাকে, আমরা একটু ইস্যুতে যাই। আমরা প্র্যাকটিক্যাল যেহেতু বলছি বারবার, অ্যানাদার টাইপ অফ হিট এক্সচেঞ্জারের যেটার মধ্যে আছে, আমাদের কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার বলে একটা জিনিস আছে। কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জারের মেইনলি ডেফিনিশন যেটা আছে, দিস ইজ বেসড অন দ্য হিট ট্রান্সফার সারফেস এরিয়া পার ইউনিট ভলিউম। মানে একক আয়তনে যে পরিমাণ সারফেস এরিয়া থাকবে তারকে আমরা বলছি যে তোমার হিট এক্সচেঞ্জার বা কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার। তার মানে আমার সারফেস এরিয়া যত বাড়বে হিট ট্রান্সফারের এরিয়াটা বাড়বে, এটা আমরা জানি। এরিয়া যত বাড়বে সারফেস এরিয়া আমাদের হিট ট্রান্সফার করতে বেশি হবে। সেই হিসাবে হিট ট্রান্সফার এরিয়া ডিভাইডেড বাই তার ভলিউম যদি আমরা হিসাব করি, সেই হিসাবে আমরা এটাকে বলি কম্প্যাক্ট। এটাকে তোমার বিটা দ্বারা প্রকাশ করা হয়, আর বিটাটা হচ্ছে সারফেস এরিয়া ডিভাইডেড ভলিউম। আর বিটার আরেকটা নাম আমরা এখানে ইউজ করি, সেটাকে বলা হচ্ছে এরিয়া ডেনসিটি। এই এরিয়া ডেনসিটি দিয়ে আমরা আমাদের একটা স্পেশাল ডিজাইন প্যারামিটার আমরা যখন ডিজাইন করতে যাব বিটার মানটা, কারণ আমার কতটুকু এরিয়া দিয়ে হিট ট্রান্সফার হবে পার ইউনিট ভলিউমে, সেটার উপর বেসিস করে আমরা ডিজাইন চিন্তা করি। সো নর্মাল হিট এক্সচেঞ্জার যখন আমরা ক্লাসিফাই বা ডিজাইন করতে চাই, সেটাকে আমরা বিটার মানটা নর্মালি 700 মিটার স্কোয়ার পার মিটার কিউব এই হিসাবে আমরা চিন্তা করি। 700 বেশি হতে পারে। ঠিক আছে, এছাড়া যদি কম হয় তাহলে আমরা যে সকল প্যারামিটার আমরা দেখবো যে পারফরমেন্স, সেখানে ওইভাবে এটা কাজ করবে না। তো নর্মাল হিট এক্সচেঞ্জারের ডেফিনিশন হিসেবে আমরা বিটার মানটা ইউজুয়ালি 700 এর বেশি হতে হবে। ঠিক আছে, মিটার স্কোয়ার পার মিটার কিউবে ভলিউম পার ইউনিট ভলিউম। এখন আমরা যদি ক্লারিফাই করি যে আসলে প্র্যাকটিক্যালি কি কি আছে কয়েকটা, যেমন এক্সাম্পল কার রেডিয়েটর আমরা হিট এক্সচেঞ্জার ইউজ করি, সেখানে এই বিটার মানটা হচ্ছে অ্যারাউন্ড 1000 মিটার স্কোয়ার পার মিটার কিউব। গ্লাস সিরামিক গ্যাস টারবাইনে যেখানে হিট এক্সচেঞ্জার ইউজ করা হয়, সেখানে তোমার বিটার মানটা হচ্ছে অ্যারাউন্ড 6000 মিটার স্কোয়ার পার মিটার। স্টার্লিং ইঞ্জিনে যেখানে আমরা ইঞ্জিনের হিট ট্রান্সফারটা এনহ্যান্স করার জন্য আমরা বিটার মানটা প্রায় 15,000 মিটার স্কোয়ার পার মিটার। আমাদের হিউম্যান লাং যেটা আছে, সেই লাং এর মধ্যে যে বিটার মানটা আছে আমরা যদি ক্যালকুলেট করি, ইজ অ্যারাউন্ড 20,000 মিটার স্কোয়ার পার মিটার। ঠিক আছে, এই জিনিসটা তাহলে আমরা যখন কোনো হিট এক্সচেঞ্জার হিসাব করবো, তখন আমরা এই কনসেপ্টটা মাথায় রাখতে পারি যে আমরা কতটুকু হচ্ছে, তাহলে আমাদের ডিজাইন আসপেক্টে অনেক কাজে দিবে। এরপরে আমরা আরেকটু যদি দেখি, আমরা এখানে যে বললাম যে আমরা ম্যাটেরিয়াল যেটা ইউজ করবো, দুটো পাইপ ইউজ করছি বা অন্য যে কোনো ম্যাটেরিয়াল ইউজ করবো, আমাদের ম্যাটেরিয়ালটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ সে নিজেই হিট ট্রান্সফারে সাহায্য করবে। সে যদি ইনসুলেটেড টাইপের ম্যাটেরিয়াল হয়, তাহলে তো কোনো হিট ট্রান্সফার হবে না। সো আমাদের এই একটা জিনিস এনশিওর করতে হবে যে সেখানে হিট ট্রান্সফারটা যেন ঠিক মতো, তার মানে থার্মাল কন্ডাক্টিভিটি এটা যেন বেশি থাকে। অ্যাট দ্য সেম টাইম আমরা আবার এটা চিন্তা করি যে থিকনেস যত কম হয়, যত থিন হবে তত আমার থার্মাল রেজিস্ট্যান্স, যেটা কন্ডাক্টিভ যে থার্মাল রেজিস্ট্যান্স, সেটা কম হবে। সো আমি যদি বেশি মোটা পাইপের যদি হিট এক্সচেঞ্জার তৈরি করতে যাই, তাহলে আমার এখানে কিছু লসের পরিমাণ বাড়িয়ে বেড়ে যাবে। সেটা আমাদের এনশিওর করা দরকার। আমরা নর্মালি থিন প্লেট ইউজ করি সেটা। এছাড়া আরো হিট ট্রান্সফার বাড়ানোর জন্য এর ভিতরে বিভিন্ন ধরনের ফিন, বিভিন্ন ধরনের শেপ, বিভিন্ন ধরনের সারফেস টপোলজিক্যাল তোমার বিভিন্ন অ্যাসপেক্ট গুলো আছে, সেগুলো এনশিওর করা যাতে হিট ট্রান্সফারটা বাড়ানো যায়। ঠিক আছে, সারফেস এরিয়া বাড়িয়ে আমরা ফিন সম্পর্কে অলরেডি জানি, এবং বিভিন্ন রকমের ব্যাফল বা তোমার গ্রুপ বা বিভিন্ন রকমের স্লট, বিভিন্ন রকমের ফিন ইউজ করে আমরা এই জিনিসটা এনশিওর করি। ঠিক আছে, এটা মোটামুটি হিট ট্রান্সফারের ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে বা হিট ট্রান্সফার সারফেস এরিয়ার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট থাকে। আরেকটা আমরা যেটা নর্মালি যেটা চিন্তা করি, সেটা হচ্ছে যে হিট ট্রান্সফার যেটা করবো, সেটা নর্মালি গ্যাস থেকে গ্যাস হতে পারে, হিট এক্সচেঞ্জারে গ্যাস অ্যান্ড লিকুইড হতে পারে, লিকুইড অ্যান্ড গ্যাস হতে পারে, বা লিকুইড হতে পারে, বিভিন্ন ধরনের। তবে গ্যাস নিলে যে সমস্যাটা হয় বা গ্যাসের ক্ষেত্রে যে জিনিসটা হয়, সেটা হচ্ছে গ্যাসের থার্মাল যে কোফিশিয়েন্ট বা হিট ট্রান্সফার কোফিশিয়েন্ট যেটা আছে, সেটা নর্মালি অনেক কম থাকে লিকুইডের তুলনায়। তবে সেক্ষেত্রে আলাদা কিছু ইস্যু এনশিওর করার তখন ব্যাপার থাকে, যেগুলো সারফেস এরিয়া বা অন্য জিনিসগুলো এনশিওর করে। সো এখানে হিট ট্রান্সফার কোফিশিয়েন্ট একটা ফ্যাক্টর, ম্যাটেরিয়াল যেটা আছে তার থার্মাল কন্ডাক্টিভিটি একটা ফ্যাক্টর, যে ম্যাটেরিয়ালটা ইউজ করছি তার সারফেস এরিয়া একটা ফ্যাক্টর, ঠিক আছে, থিকনেস একটা ফ্যাক্টর। এগুলো সবগুলো আমাদের এনশিওর করে আমাদেরকে এই বিটার মানটা এনশিওর করা, এবং আলাদা অন্যান্য যে সকল আমরা পরে
লেকচারগুলোতে দেখবো যে পারফরমেন্সের যেসব ইন্ডিকেটর আছে সেগুলো আমাদের বেটার হিট এক্সচেঞ্জার ডিজাইন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ শিওর। তো এখানে বিটার ইউনিটটা এইভাবে লিখেছেন কেন? এম ইনভার্স লিখতে প্রবলেম ছিল? আমরা তো দেখাতে চাচ্ছি যে মিটার স্কয়ার পার মিটার কিউব পার ইউনিট ভলিউম। এই যে পার ইউনিট ভলিউম বলেছি না, পার সারফেস এরিয়া পার ইউনিট ভলিউম সেই হিসাবে আমরা 1/মিটার দিলে তুমি হয়তো মানে এই জিনিসটা ক্ল্যারিফাই করা অনেক সময়, ঠিক আছে। এটাকে এরিয়া ডেনসিটি বলা হয়, এরিয়া ডেনসিটি নামটাও একটু ডিফারেন্ট, এরিয়া ডেনসিটি, নাই ঠিক আছে। সো এছাড়া আরেকটা টাইপের হিট এক্সচেঞ্জার আমাদের আছে, সেটাকে হচ্ছে when two fluid moves perpendicular to each other। আমরা যেটা একটু আগে দেখলাম একটা হচ্ছে প্যারালাল যাবে আর একটা হচ্ছে অপোজিটে যাবে। এছাড়া আরেকটা আছে যেটা পারপেন্ডিকুলার, একটা যেদিকে যদি এক্স অক্ষ বরাবর যায় একটা ওয়াই অক্ষ বরাবর যায়, এই ধরনের যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্লুইড ফ্লো করে তাহলে সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জার। তাহলে আমরা থার্ড ওয়ানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্যারালাল ফ্লো, কাউন্টার ফ্লো, এন্ড আরেকটা হচ্ছে ক্রস ফ্লো। ক্রস ফ্লোটা হচ্ছে 90 ডিগ্রি বা পারপেন্ডিকুলার। এবং এর মধ্যে আবার আরেকটা ভাগ আছে, সেটাকে বলা হচ্ছে মিক্সড এন্ড আনমিক্সড। মানে ফ্লুইড যে ফ্লো করে, আমরা বলেছি প্রত্যেকটার মধ্যে দুটো ফ্লুইড আমরা মিক্স করছি, এই ফ্লুইড গুলো মিক্স আপ হতে পারে আবার নন মিক্সড হতে পারে, ঠিক আছে। মিক্সড হতে পারে, নন মিক্সড হতে পারে, এই ধরনের ক্লাসিফিকেশন বিভিন্ন রকমের আছে যেগুলো বিভিন্ন ডিজাইনে লাগবে। এখন আমরা যদি দেখলাম প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে সিম্পলেস্ট হিট এক্সচেঞ্জার, সেটাকে আমরা বলছি ডবল পাইপ হিট এক্সচেঞ্জার। ইন্ডাস্ট্রিতে যেটা সবচেয়ে কমন যেটা ইউজ করা হয়, যেটার নাম আমরা সবাই চিনি হয়তো বা অনেকে জানা হয়তো, সেটাকে বলা হচ্ছে শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার। শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার এটা খুব কমন ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন। যতগুলো ইন্ডাস্ট্রি যাবা মোটামুটি এই জিনিসটা খুব কমন একটা টার্ম এবং এটাই মোটামুটি সেট আপে থাকে, সেটা হচ্ছে শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার। আমরা যদি শেল অ্যান্ড টিউবটা দেখি ছবির মধ্যে, শেল অ্যান্ড টিউবটা হচ্ছে এই ধরনের একটা শেল থাকে, এই শেলটা হচ্ছে বড়টা, তার মধ্যে টিউব থাকে। তো এই শেলের মধ্য দিয়ে এই একটা ইনলেট থাকবে, একটা আউটলেট থাকবে, আর এই টিউব যেগুলো থাকবে এই টিউবের জন্য একটা ইনলেট থাকবে, একটা আউটলেট, ঠিক আছে। এখানে তুমি যদি একটু খেয়াল করে দেখো যে আমার এটা হচ্ছে যে তোমার শেলের ইনলেট, এই উপরটা শেলের ইনলেট, যেখানে শেলের ইনলেট, এই ফ্লুইডটা এদিক দিয়ে যাবে, দিয়ে এদিক দিয়ে ঘুরে ঘুরে পিছনে এখান দিয়ে বের হয়ে চলে আসবে। টিউবটা যেটা আছে টিউবের ফ্লুইডটা এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে যাবে, দেন এটা এদিক দিয়ে গিয়ে এদিকে যাবে, এভাবে ক্রস করে 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 যাবে। এখানে বিভিন্ন ধরনের ব্যাফেল দেওয়া আছে, ঠিক আছে, এই ফ্লুইডটাকে একটু বেশিক্ষণ সময় ধরে এখানে রাখার জন্য। ব্যাফেল দেওয়ার অর্থ হচ্ছে ফ্লুইডটাকে একটু বেশিক্ষণ সময় রাখার জন্য এবং তার থেকে কিছু হিট ট্রান্সফারটা বাড়ানোর, ঠিক আছে। ব্যাফল মানে কি স্যার? ব্যাফল মানে একটা ছোট ছোট প্লেটের মতো, একটা ফিনের মতো আমরা দেখাবো। হ্যাঁ হ্যাঁ, ব্যাফল বলতে মনে করো সাপোজ একটা পাইপের মধ্যে তুমি বিভিন্ন রকমের ভিতরে ইনার সাইডে কিছু প্লেটের মতো দিয়ে দেবে, যে মানে যেটাকে আমরা বলি, আমি যদি দেখাচ্ছি, আচ্ছা মানে একটা প্লেট বলা যায় এটাকে, যে আমি মাঝখানে কিছু ডিস্টারবেন্স দিলাম, পাইপের ফ্লুইডে যখন ফ্লো করছে তোমার পাইপের মধ্যে দিয়ে, তখন আমি মাঝখানে কিছু ডিস্টারবেন্স দিলাম, কিছু এক্সট্রা সারফেস ভিতরে দিলাম, যেগুলোর কারণে ফ্লোটা বাধাগ্রস্ত হবে, ঠিক আছে। ফ্লোটা বাধাগ্রস্ত হলে হবে কি, সে বেশিক্ষণ ধরে সময় ওই টিউবের মধ্যে থাকলো, তাতে সে হিটটা বেশিক্ষণ ধরে নিতে পারবে অথবা দিতে পারবে, এটা, ঠিক আছে। তার মানে কিছু অবস্ট্রাকল সেট করা ব্যাপার, ঠিক আছে। আমরা সেটা একবার দেখতেছি, আমি ছবি দেখাবো। শুধু শেলে থাকে নাকি মানে টিউবেও থাকে? না, টিউবের কথা বলছি, ঠিক আছে, টিউবের মধ্যে আমরা সেটআপের মধ্যে। শেলে থাকে না স্যার? না, শেলে তো টোটালটার মধ্যেই কন্টেইনারের মধ্যে পানি থাকবে বা ফ্লুইড থাকবে, ঠিক আছে। ফ্লো যেটাকে বলছে, ফ্লোটাকে কন্ট্রোল করার জন্য, ফ্লোটাকে ডিস্টার্ব করার জন্য, ঠিক আছে। আমি ছবি দেখাচ্ছি এখন, একটু দেখো এই ছবিগুলো একটু দেখে এত যদি ক্লিয়ার করা যায় তাহলে আমরা, আমি এখানে একটু দেখাচ্ছি যে কথাগুলো এখন বললাম সেগুলো আর একটু সংক্ষেপে। এইটা আমরা প্যারালাল ফ্লো বা কো কারেন্ট আমরা যেটা বলি, এটা হচ্ছে হট ফ্লুইড গেল, আর এটা হচ্ছে কোল্ড ফ্লুইড, একটা দুটো। এটা হচ্ছে যদি একই দিকে যায় তাহলে সেটাকে আমরা প্যারালাল ফ্লো বলছি, সেই ছবিটা আমি অলরেডি দেখিয়েছি। টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার কমবে। কাউন্টার ফ্লো আমরা যেটা বললাম যে অপোজিট দিকে যাবে, তাহলে সেক্ষেত্রে এখানে দেখো অপোজিট দিকে যাচ্ছে, এখানে একটা এই যে ডটেড লাইন দেওয়া আছে, তার মানে হচ্ছে এই যে সি আউট, টিসি, মানে টেম্পারেচার অফ দ্য কোল্ড ফ্লুইড আউটলেটের, ইট মাইট বি গ্রেটার দেন দ্য টেম্পারেচার অফ দ্য হট ফ্লুইড অ্যাট আউটলেট, ঠিক আছে, এটা হতে পারে, ঠিক আছে, এটা এখানে দেখানো আছে। এরপরে আমরা যে ক্রস ফ্লো বললাম, তার মানে এইখানে এই ফ্লুইডটা যাচ্ছে হট ফ্লুইড, এখানে তার পারপেন্ডিকুলারলি যাচ্ছে আরেকটা ফ্লুইড, সেটাকে আমরা বলছি যে ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জার, সেটা এই ধরনের, ঠিক আছে। এখানে আমরা বলছি যে মিক্সড এন্ড আনমিক্সড, ঠিক আছে। এইখানে তুমি দেখছো যে এই যে এটার মধ্যে এই যে প্লেটের
ক্রস ফ্লো এটা যদিও, কিন্তু এখানে তোমার আনমিক্স, এই ফ্লুইড এই টিউবের মধ্যে দিয়ে ফ্লুইড একটা ফ্লো করছে, আর এটার ভিতরে এদিক দিয়ে একটা ফ্লুইড ফ্লো করছে। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার তোমার এটাকে আমরা বলছি বোথ ফ্লুইড আর আনমিক্সড, ঠিক আছে, বোথ ফ্লুইড আর আনমিক্সড। এখানে যেটা হচ্ছে, এখানে এটাকে বলা হচ্ছে যে মিক্সড, and one fluid is mixed and other fluid is unmixed। মানে এই ফ্লুইডটা যেটা যাচ্ছে সেটা আনমিক্সড, একদিক দিয়ে ঢুকতেছে একদিক দিয়ে বের হয়ে যাবে। এই ফ্লুইডটা যেটা ঢুকতেছে এখানে এই যাবে, এইকে নিয়ে ঘুরে হয়তো নিচের দিকে চলে আসলো, বা নিজের নিচে যে ঢুকতেছে সে হয়তো উপর দিয়ে চলে গেল। এটা নিজেদের মধ্যে মিক্স হতে পারে, যেখানে প্রত্যেকটা ইনলেটে ডোমেইনের মধ্যে দিয়ে সেটা মিক্স আপ, এটাকে বলা হচ্ছে মিক্সড, ঠিক আছে, ক্রস ফ্লো। কিন্তু এখানে কিন্তু সেটা মিক্স হচ্ছে না, এখানে ভিতরে প্যাটার্ন করা আছে, তো ফ্লুইড যে যার লাইন দিয়ে বা পাথ দিয়ে সে চলে যাবে। এটাকে একটা মিক্সড একটা আনমিক্সড বলা হচ্ছে। এই দেখো এখন হিট এক্সচেঞ্জার, আমরা এই যে আমরা বললাম এটাকে আমরা বলছি শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জার। তুমি প্র্যাকটিক্যাল যদি দেখো সেই প্র্যাকটিক্যাল ছবিটা হচ্ছে এরকম। So, এই ছোট ছোট পাইপ যেগুলো আছে এই পাইপের মধ্যে দিয়ে তোমার তোমার এখানে টিউবের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন এই টিউবের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, এর মধ্যে তোমার এই বিভিন্ন ধরনের শেলের মধ্যে তোমার একটা ফ্লুইড যাবে, সো এর মধ্যে হিট এক্সচেঞ্জারটা হবে। তো তুমি এখন আমরা দেখো, আমরা যেটা বললাম একটু আগে যে বিটার মান সারফেস এরিয়া ডিভাইড বাই ভলিউম, তার মানে তুমি যত সারফেস এরিয়া বাড়াচ্ছ, যত পাইপ বেশি দিচ্ছ, সারফেস এরিয়া তত বাড়তেছে। আর টোটাল ভলিউম যদি এটা আমরা ধরি একটা সিলিন্ডারের ভলিউমের মতো, তাহলে সেক্ষেত্রে ভলিউম কিন্তু ফিক্সড, তার মানে তোমার বিটার মান বাড়তেছে, হিট ট্রান্সফার রেটটা বাড়বে, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল। এরপরে এখানে আরেকটা হিট এক্সচেঞ্জারের ছবি দেখানো হচ্ছে, এগুলো সব হিট এক্সচেঞ্জারের ছবি, ঠিক আছে। সো এগুলো তোমার এই বিভিন্ন ধরনের এখানে পাইপের মধ্যে দিয়ে এখানে টিউব আছে, হ্যাঁ। এখন আমরা এই যে শেল অ্যান্ড টিউবের যেটা বললাম, এই ছবিটা দেখো, এই যে শেলের মধ্যে দিয়ে এখানে আমরা খুব এটা খুব ক্লিয়ারলি এখানে ভিজিবল এখন যে আমরা এই হচ্ছে শেলের ইনলেট, ঠিক আছে। শেলের ইনলেট, এখানে ফ্লুইডটা যাবে, এখানে ব্যাফল দেওয়া আছে, এই ব্যাফলের কারণে ফ্লুইডটা এই দিক থেকে গিয়ে এইদিকে পাস হবে, এদিক থেকে গিয়ে এদিকে পাস হবে, এভাবে সে যাবে। তার মানে সে এখন এই ব্যাফল থাকার কারণে ফ্লুইডটা কিন্তু সরাসরি এদিকে যাবে না, সে তাকে ঘুরে নিচে দিয়ে যেতে হবে। আবার এই ব্যাফল থাকার কারণে সে নিচে দিয়ে যেতে হবে, তাকে ঘুরে উপর দিয়ে যেতে হবে। আলটিমেটলি সে এই উপরে নিচে করে যাবে, তাতে এই সময়টা অনেক বেশিক্ষণ এখানে ফ্লুইডটা থাকবে এবং এটা আউটলেট দিয়ে পরে বের হবে। আর টিউব যদি থাকে, আমরা টিউবটা এখানে দিয়ে দিচ্ছি, এই টিউবের মধ্যে যে ফ্লুইডটা দিয়ে ঢুকলো এবং এদিক দিয়ে বের হয়ে গেলো, এবং প্রত্যেকটা আলাদা আলাদা টিউব এবং বের হয়ে গেলো। তাহলে আলটিমেটলি হবে কি এই ফ্লুইডটা দিক দিয়ে ঢুকে এখান দিয়ে বের হবে। রেড কালার যেটা দেখছো কম্পারেটিভলি এটা হচ্ছে হট ফ্লুইড, তার মানে টেম্পারেচার অনেক বেশি, এটা গ্র্যাজুয়ালি কমতে কমতে এখানে একটু কোল্ড হয়ে তবে সে বের হয়ে যাবে। আবার কোল্ড ফ্লুইড যেটা সেটা নর্মালি লোয়ার টেম্পারেচার, সেটা টেম্পারেচার বাড়তে বাড়তে এখানে একটু হালকা নীল কালার দেখা যাচ্ছে, এটা ডিপ ব্লু আর কি, একটা লাইট ব্লু। সো সেই হিসাবে টেম্পারেচার আস্তে আস্তে বাড়তেছে, সে বের হয়ে যাবে। এটা হচ্ছে শেল এন্ড টিউবের হিট এক্সচেঞ্জারের একটা ছবি, স্কিমেটিক ডায়াগ্রাম। কালারটা হালকা হয়ে যাওয়া মানে কি বুঝাচ্ছে না টেম্পারেচার? এটা আমরা জাস্ট ছবিতে বোঝানোর জন্য, এটা মানে এটা টেম্পারেচারটা বাড়বে, এটা তো সত্য। এখানে যদি ঠান্ডা পানি দেয় আর এখানে যদি গরম পানি থাকে, তো এটা যখন বের হবে তো টেম্পারেচার তো আলটিমেটলি বাড়বে, তাই না? হ্যাঁ, সেটাই আর কি, জাস্ট মানে ছবির মাধ্যমে বোঝানো যে এখানে রেড কালারটা দিয়ে হায়ার টেম্পারেচার, রেড লাইট রেড যেটা সেটা হচ্ছে লোয়ার টেম্পারেচার, ব্লু এর মধ্যে সেটা লাইট টেম্পারেচার, যেটা সেটা হচ্ছে কোল্ড টেম্পারেচার, এটা আস্তে আস্তে বেড়ে আর লাইট টেম্পারেচার, জাস্ট মানে ফিজিক্যালি বোঝানোর জন্য। আমরা যখন ম্যাথ করবো তখন নিউমেরিক্যাল বা কোয়ান্টিটেটিভলি আমরা বুঝতে পারবো কি অবস্থা হচ্ছে। এটা আরেকটা শেল এন্ড টিউব। সো যেটা আমরা বললাম, এই যে এখানে কোল্ড ফ্লুইড ইনলেট, এই পাইপের গুলো টিউবগুলোর মধ্যে দিয়ে সে ঢুকবে এবং দিয়ে সে বের হয়ে চলে গেল। এইখানে তোমার শেল, এই শেলের মধ্যে দিয়ে ঢুকলো, এই যে ব্যাফল দেওয়া আছে, ব্যাফল দিয়ে সে বিভিন্ন রকম পাস করে 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 সে চলে গেল। এই হচ্ছে শেল এন্ড টিউবের আরেকটা ছবি। এটা হচ্ছে আরেকটা ছবি, দেখো এইখানেও একই রকম ছবি, এই যে শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জারের একটা ছবি, ঠিক আছে। সো এখানে দেখা যায় যে ব্যাফল গুলো দেখা যাচ্ছে, ওটা কম বেশি পাবে, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ। সো আমরা এতটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা বেসিক জিনিসগুলো দেখলাম, হ্যাঁ, বেসিক জিনিসগুলো দেখলাম। এখন আরো কয়েকটা ছোট ছোট জিনিস দেখবো, তারপর আমরা মেইন থিওরিতে বা আমাদের যে কি ফ্যান বন্ধ করে দেন, ঠিক আছে, হ্যাঁ, মিউট করে নাও। আচ্ছা, এখানে আমরা প্রথমে যেটা দেখি, একটু বেসিকটা ক্লিয়ার করার জন্য, আমাদের শেল এন্ড টিউব বা হিট এক্সচেঞ্জার যে ইস্যুগুলো আমরা দেখবো সামনে, তার জন্য কিছু ফান্ডামেন্টাল ইস্যু আগে আমরা একটু ক্লিয়ার করি, যেগুলো আমরা পড়ে আসছি। আমরা ওভারঅল হিট ট্রান্সফার জিনিসটা পড়ে আসছি, এর আগেও পড়ে আসা হয়েছে। আমরা এখানে জাস্ট প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে জাস্ট মনে করো একটা ওয়াল,
এই ওয়ালের থিকনেস আমরা যদি ডেল্টা এক্স যদি ধরি, এবং এখানে বাম পাশে একটা ফ্লুইড যদি থাকে, ডান পাশে যদি আরেকটা ফ্লুইড থাকে, তাহলে ফ্লুইড এ এন্ড ফ্লুইড বি, এবং এর মধ্যে ফ্লুইড এর টেম্পারেচার যদি বেশি হয় আর ফ্লুইড বি এর টেম্পারেচার যদি কম হয়, তাহলে হিটটা বাম পাশ থেকে ওয়ালের মধ্যে দিয়ে ডান পাশে চলে যাবে। তো আমরা এটা থেকে সার্কিট ডায়াগ্রাম যদি ড্র করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে টি এ এই টেম্পারেচার, তারপরে সেখান থেকে কনভেক্টিভ হিট ট্রান্সফার হয়ে এই ওয়ালে আসলো T1 এ, T1 থেকে T2 তে, এখানে আবার কন্ডাক্টিভ হিট ট্রান্সফার হয়ে সে T2 তে গেল, T2 থেকে আবার কনভেক্টিভ হিট ট্রান্সফার হয়ে টিভি তে আসলো। তার মানে আমরা এখানে তিনটা রেজিস্ট্যান্স দেখতেছি, একটা হচ্ছে দুটো কনভেক্টিভ আর একটা হচ্ছে কন্ডাক্টিভ। সো আমরা এই সূত্রগুলো অলরেডি জানি, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে রেজিস্ট্যান্স। সো এখান থেকে আমরা এই সূত্র হিসাবে যদি লিখি Q সমান TA মাইনাস TB, তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স মানে থার্মাল পোটেনশিয়াল ডিফারেন্স, যেটা TA মাইনাস TB ডিভাইড বাই সাম অফ অল রেজিস্ট্যান্স। অল রেজিস্ট্যান্স বলতে এই যে 1/H1A কনভেক্টিভ হিট ট্রান্সফার রেজিস্ট্যান্সের, del x by Ka এটা হচ্ছে কন্ডাক্টিভ এর জন্য রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে আবার কনভেক্টিভ এর জন্য রেজিস্ট্যান্স। তিনটা যেহেতু সিরিজে আছে আমরা সবগুলো যোগ করে দিয়েছি, যোগ করে দিয়ে আমরা হয়তো এইভাবে ইকুয়েশনটা লিখতে পারি। এটা যেহেতু কমন, প্রত্যেকের সারফেস এরিয়া যদি আমরা কমন ধরে নিই a, তাহলে এটাকে কমন নিয়ে বের করে নিয়ে আসলে এটাকে লেখা যায় a ইনটু TA মাইনাস TB ডিভাইড বাই নিচের জিনিসটা। এই নিচের জিনিসটাকে আমরা এটাকে বলছি ইউ দ্বারা প্রকাশ করলাম, ইউটাকে আমরা বলছি ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, যেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করছি। এটা সমান লেখা যায় 1/a অল রেজিস্ট্যান্সের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা ইকুয়েশনটাকে সিম্পলিফাই ফর্মে লিখতে পারি যে Q ইকুয়ালস টু UA TA মাইনাস TB। এখান থেকে এটাকে লেখা যায় যে UA ইনটু TA মাইনাস TB। তার মানে এখানে ইউটা হচ্ছে মেইনলি ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। সো আমরা ইউ সমান যেটা লিখলাম সেটা হচ্ছে যে 1 ডিভাইড বাই সামেশন অফ অল রেজিস্ট্যান্স, এভাবে আমরা ইউটাকে লিখছি। তো এই জিনিসটা যেটা ছিল একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমরা ওয়ালের জন্য চিন্তা করছি। ওয়াল এটা প্রত্যেকটা এরিয়া সেম, এবং সেক্ষেত্রে এই যে কনভেক্টিভ, কন্ডাক্টিভ এন্ড কনভেক্টিভ, ঠিক আছে, তিনটা রেজিস্ট্যান্সের কথা বলছি। কিন্তু এখন তুমি যদি প্র্যাকটিক্যাল চিন্তা করো, আমাদের যখন ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার হবে বা শেল এন্ড টিউব হবে, তখন আমাদের পাইপ হবে, তার মানে এটা একটা সিলিন্ড্রিক্যাল, এটা কিন্তু প্লেন সারফেস না, এটা সিলিন্ড্রিক্যাল শেপে আছে। তাহলে সিলিন্ড্রিক্যাল শেপে থাকলে সেক্ষেত্রেও আমরা সূত্র আমাদের জানা আছে, হ্যাঁ, আমরা ক্লাসগুলোতে পড়ে আসছি। তাহলে সেক্ষেত্রে আমার সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। তো আমরা যদি এখানে দেখি এই একটা ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার যদি চিন্তা করি, এইখানে এই যে ছোট একটা পাইপ, তার চারপাশে বড় একটা পাইপ, আর এই যে মাঝখানে যে জায়গাটা দেখানো হচ্ছে এটা হচ্ছে ম্যাটেরিয়ালের থিকনেস, মানে পাইপের থিকনেস, হ্যাঁ, এই পাইপের থিকনেস। সো আমরা এটাকে যদি বলি যে ছোট পাইপের মধ্যে দিয়ে হট ফ্লুইড যাবে, আর এই ভিতরে জায়গাটা অ্যানুলার স্পেস যেটা, সেটা কোল্ড ফ্লুইড যাবে, তাহলে হট ফ্লুইড থেকে হিটটা কোল্ড ফ্লুইডে যাচ্ছে। এখানে আমরা যদি হিট ট্রান্সফার মোডটা যদি একটু খেয়াল করি, আমরা এটাকে এইভাবে যদি ছবিটা আঁকি, তাহলে এই জায়গাটাকে আমরা বলছি যে মনে করো হট ফ্লুইড TA টেম্পারেচার A, এবং এরপরে তোমার এই সারফেসে আসলো, এই সারফেসটা হচ্ছে এই জায়গাটা, তার ডায়ামিটার যদি আমরা যদি জানি, তাহলে এটাকে এরিয়া হিসাবে AI বলছি, ইনার ডায়া বা ইনার এরিয়া, সেই ক্ষেত্রে আমরা AI লিখলাম। একইভাবে তারপরে সে এই ম্যাটেরিয়ালের থিকনেস যেটা আছে সেটা সে কভার করবে, এবং এই থিকনেসটা সে কভার করবে, মানে ওয়ালটাকে সে কনসিডার করবে। ওয়ালটাতে হলে এখানে কি কন্ডাক্টিভ হিট ট্রান্সফার, ঠিক আছে, তাহলে সেই ওয়াল। তারপরে আমরা এই সারফেসে চলে, আউটার সারফেসে চলে আসবো, এখানে আমার কার্সার যেখানে আছে আউটার সারফেসে চলে আসবো। তবে এটা ডায়ামিটার যদি আউটার রেডিয়াস হয় DO, তাহলে আমরা এখানে বলতে পারি এরিয়া হচ্ছে AO, আউটার এরিয়া। তাহলে এই জায়গাটা হচ্ছে ইনার এরিয়া, এই হচ্ছে আউটার এরিয়া। তারপর এখান থেকে এখানে এই ফ্লুইড যেখানে পাস করছে সেই ফ্লুইডের মধ্যে হিটটা চলে আসবে, এটা হচ্ছে কোল্ড ফ্লুইড। সো আমরা টেম্পারেচার দিলাম TB। এই TA থেকে TB আসতেছে, কিভাবে আসলো? প্রথম জায়গায় আসলো, TA থেকে এই ইনার সারফেসে আসলো, ইনার সারফেসে AI তে, সেটা কনভেক্টিভ হিট ট্রান্সফার। দেন ইনার সারফেস থেকে আউটার সারফেসে আসলো, সেটা হচ্ছে কন্ডাক্টিভ হিট ট্রান্সফার, যেটা ওয়ালের মাধ্যমে থিকনেসের যেটা আছে ম্যাটেরিয়াল। তারপর আমরা আবার এই আউটার সারফেস এরিয়া থেকে এই ফ্লুইডের মধ্যে যেটা আসলো সেটাকে আমরা বলছি তখন আবার কনভেক্টিভ হিট ট্রান্সফার। সো আমরা যদি রেজিস্ট্যান্স গুলো দেখি, এই রেজিস্ট্যান্স আমরা জানি যে কনভেক্টিভের জন্য আমরা কিভাবে লিখতে পারি 1/HA, ইনারের জন্য HIAI। আবার এখানে এটা ওয়াল, হ্যাঁ, কিন্তু এটা সিলিন্ড্রিক্যাল শেপে, সার্কুলার শেপে আছে। সো আমরা জানি যে এটা লন R0 বাই RI ডিভাইড বাই টুয়াইস বাই KL। সো এটা একদম প্রথম দিকে কন্ডাক্টিভ হিট ট্রান্সফার আমরা করে আসি, লন R0 বাই RI ডিভাইড বাই টুয়াইস বাই KL। এটা হচ্ছে রেজিস্ট্যান্স, কন্ডাক্টিভ রেজিস্ট্যান্স, সার্কুলার শেপের জন্য। দেন এটা আবার কনভেক্টিভ হিট ট্রান্সফার, সো এটা হচ্ছে আউটার সারফেসের জন্য, আমরা লিখছি 1/HOAO। এ হলো তিনটা রেজিস্ট্যান্স। তো তুমি একটু যদি উপরে খেয়াল করো, এখানেও তিনটা রেজিস্ট্যান্স ছিল, কিন্তু এটা ছিল প্লেন সারফেসের জন্য। সো আমরা এইভাবে লিখছি। এখন যেটা হচ্ছে যেহেতু এটা সার্কুলার শেপে, তখন সেই মাঝখানেটা শুধু চেঞ্জ হয়ে গেছে, মাঝখানেটা শুধু চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এখানে এখানে এনভায়রনমেন্টের কোনো ইফেক্ট নাই, লাইক অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারের কোনো ইফেক্ট নাই?
আমরা ধরে নিলাম নাই আপাতত, আমরা ধরে নিচ্ছি নাই, থাকলে তো অবশ্যই থাকলো। নর্মালি যেটা হয় এটা ইনসুলেটেড করা, আউটার সারফেসটা ইনসুলেটেড করা, ঠিক আছে। তুমি যদি ধরো হ্যাঁ থাকবে, তাহলে এখানে আবার আরেকটা কনভেক্টিভ হবে, আবার কন্ডাক্টিভ হবে, আবার কনভেক্টিভ হবে, তাহলে আরো দুটো ভাগ হবে, ঠিক আছে। আমরা আপাতত ধরে নিচ্ছি যে এরপরে আর কিছু না। আমাদের যেহেতু হিট ট্রান্সফারটা হবে, আমাদের অবজেক্টিভ হট ফ্লুইড থেকে কোল্ড ফ্লুইড বা কোল্ড ফ্লুইড থেকে হট ফ্লুইড, সো আমরা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ আছি, ঠিক আছে। বাইরে থেকে যেটা যাবে সেটা অবশ্যই কনসিডার করা যাবে, কিন্তু সেটার ক্ষেত্রে তখন আরো জিনিস আমাদের দেখতে হবে, ঠিক আছে। সো আমরা এখানে এই তিনটা রেজিস্ট্যান্স আমরা পেলাম। সো আমরা আগের মতো যদি বলি কি কিউ সমান হচ্ছে TA মাইনাস TB potential difference divided by all sum of all resistance, so 1 by HI AI plus ln R naught by R naught RI divided by twice by KL plus 1 by HO A। so এখানে আমরা তিনটা রেজিস্ট্যান্স আমরা, সো লেখার পরে এখন আমরা এখানে যদি একটু ভালো মতো খেয়াল করি, আমরা এখান থেকে যে ইউটাকে আমরা এখানে যেমন ইউটাকে করেছি, ইউ সমান লিখেছি, যে দেখো ইউ সমান লিখেছি 1 বাই এটা, ঠিক আছে। তো এখানে আমরা একটু যদি বলি, এখানে দেখো এই যে a বাই 1 বাই H1, তারপরে ডেল এক্স বাই কে, এখানে কিন্তু একটা a ছিল। তো আমরা যদি এখানে a লিখি, তাহলে এখানে a লিখতে হয়, ঠিক আছে। আমরা সেভাবে একটু জাস্ট সিম্পলিফাই করলাম। আমরা যদি এটাকে লিখি, এইটাকে যদি আমরা এখান থেকে এ আই এটাকে যদি কমন নেই, এটাকে এ আই যদি এখান থেকে কমন নেই, তাহলে 1 বাই HI কমন নেওয়ার পরে 1 বাই AI থাকবে, HI থাকবে, তারপরে যে AI উপর হয়ে গেল লং আর নট, এটা তো বুঝতেছো। তারপর AI বাই A নট এখানে থাকলো। এই যে AIটা 1 বাই হলো, এটাকে আমরা এখান থেকে কমন যেটা নিলাম সেটাকে আমরা এখানে মাল্টিপ্লাই করি। এইখানে UI যেটা মেইনলি UIটা হচ্ছে তোমার, আমরা বলছি যে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট ইনার সারফেসের, এই ইনার সারফেসের। একইভাবে আমরা আউটার সারফেসের জন্য কিন্তু আলাদাভাবে বের করতে পারি, যখন আমরা A নটটাকে কমন, এই নটটাকে যদি কমন হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে লেখা যাবে এরকম A নট বাই AI। দুটো ইকুয়েশন মোটামুটি মোর অর লেস একই, শুধু পার্থক্যটা শুধু এই যে AI এর সাথে আর A নট এর সাথে। সো এইখানে সার্কুলার সিলিন্ডার বা সার্কুলার শেপের জন্য আমরা ওভারঅল হিট ট্রান্সফার যেটা দিচ্ছি সেটা হচ্ছে দুটো, একটা হচ্ছে একটা ইনার সারফেসের জন্য, একটা হচ্ছে আউটার সারফেসের জন্য। কিন্তু আমরা প্লেন সারফেস যখন দেখেছি তখন কিন্তু এগুলো একটাই, কারণ আমাদের A সবার জন্য কমন ছিল, A সবার জন্য কমন ছিল, যখন আমরা এটা কমন নিয়ে ফেলছি। তাহলে কিন্তু সার্কুলার পাইপ যদি হয় বা ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার হয়, তখন কিন্তু ইউটা দুই ধরনের আসতে পারে, একটা ইনার সারফেস বেস হতে পারে, একটা আউটার সারফেস বেস হতে পারে। সেক্ষেত্রে দুই ধরনের আমাদের এই হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট চলে আসে। এখন আমরা যদি দেখি যে আমাদের এই দুটো সারফেসের জন্য দুটোই ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট চলে আসছে, কিন্তু আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে যে হিট ট্রান্সফারটা যাতে খুব ভালো হয়, এবং সেক্ষেত্রে আমি অলরেডি বলে ফেলেছি যে সেটা হচ্ছে যে আমাদের ম্যাটেরিয়ালের থার্মাল কন্ডাক্টিভিটি অনেক বেশি হতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম থিকনেস অনেক কম হবে। থিকনেস যদি অনেক কম হয়, থিকনেস যদি অনেক কম হয়, থিকনেস যদি আমরা যদি অনেক কম ধরি, তাহলে এই AI আর AO এটা খুব কাছাকাছি যদি হয়, ধরুন DI এবং DO থিকনেস যদি কম হয়, তাহলে দুইটার ভ্যালু খুব কাছাকাছি হবে, তাহলে সেক্ষেত্রে AI এবং AO দুটাই অলমোস্ট সেম ধরা যেতে পারে, কাছাকাছি ধরা যেতে পারে। তার মানে আমরা সেক্ষেত্রে যদি হিট এক্সচেঞ্জার যদি কনসিডার করি, আমাদের টার্গেট যেহেতু ম্যাটেরিয়ালের থিকনেস অনেক কম হবে, তখন আমরা থিন ম্যাটেরিয়াল যদি ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে ওয়ালের যে রেজিস্ট্যান্স হবে সেটা খুবই স্মল, এবং AI ইজ ক্লোজ টু A নট। এই কনসিডারেশনে আমরা ধরতে পারি যে রেজিস্ট্যান্স, থার্মাল কন্ডাক্টিভ রেজিস্ট্যান্স এটা থাকবে না, মানে ইউ সমান আমরা ধরতে পারি 1 বাই HI প্লাস 1 বাই HO। এখানে 1 বাই HI ইকুয়াল টু 1 বাই HO ধরে নেই যে এই সমান, তার মানে এই 1 বাই HI এটা 0 হয়ে যাবে, রেজিস্ট্যান্স অনেক কম, তার মানে 1 বাই HI আর 1 বাই HO, এটাকে আমরা বলতে পারি। এটুকু কি বোঝা গেল? যেহেতু আমাদের থিকনেস অনেক কম হবে, তার মানে ডায়ামিটার, ইনার ডায়ামিটার আর আউটার ডায়ামিটার খুবই কাছাকাছি, সেই হিসাবে এরিয়া খুবই কাছাকাছি, ক্লোজ। এবং ম্যাটেরিয়ালের থিকনেস যদি কম হয় এবং সেই এমন যদি থার্মাল কন্ডাক্টিভিটি যদি খুব বেশি হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে রেজিস্ট্যান্স অলমোস্ট জিরো। কথা বোঝা গেল? Yes, sir. আমাদের যখনই তুমি ম্যাটেরিয়াল, যখন তুমি হিট এক্সচেঞ্জার ডিজাইন করবে, তখন যে পাইপগুলো বা টিউবগুলো আমরা যেগুলো কনসিডার করবো, আমাদের অবজেক্টিভ থাকবে যে থিকনেস যেন কম হয়, যতটুকু কম থিকনেস দিয়ে করা যায়, এবং এট দ্য সেম টাইম যে ম্যাটেরিয়ালটা চুজ করবো তার থার্মাল কন্ডাক্টিভিটি যেন অনেক বেশি। এই দুটো ইস্যু মাথায় রাখতে হবে, সেই হিসাবে আমরা এটাকে সিম্পলিফাই করতে পারছি এবং আমাদের হিট ট্রান্সফার এনার্জিটা বেশি হয়। আমরা আরেকটা টপিক আজকে থেকে এখানে হয়তো শেষ করে দেবো, নেক্সট ক্লাসে বাকি টপিক যাবো। আর হচ্ছে ফাউলিং ফ্যাক্টর বলে একটা টার্ম আমরা হিট এক্সচেঞ্জার ইউজ করা হয়, কমন টার্ম, হ্যাঁ। সেটা হচ্ছে যে যখন আমরা কাজ করবো যখন হিট এক্সচেঞ্জারে, তখন দেখা যায় যে ফ্লুইডগুলো ফ্লো করে, সেই ফ্লুইডগুলোর মধ্যে থেকে কিছু কন্টামিনেশন বা কিছু, হ্যাঁ,
সেডিমেন্ট জমা হতে থাকে পাইপের গায়ে, দীর্ঘ সময় রান করার পরে সে জমা হয়। ঠিক আছে, সো the performance of heat exchanger usually deteriorates with the time as a result of accumulation of deposit of on heat transfer surface। মানে যে ফ্লুইডটা ফ্লো করছে তার থেকে বিভিন্ন রকম ময়লা বলো, হ্যাঁ, কন্টামিনেশন বলো, সেটা সাবস্ট্রেটের গায়ে জমা হতে থাকে। এবং এই জমা হতে থাকলে যে লেয়ারটা, যে থিকনেসটা ছিল, সেই থিকনেসের উপর আরেকটা লেয়ার পড়তেছে, তার মানে থিকনেস আলটিমেটলি বেড়ে যায় এবং যে লেয়ারটা জমা হয় সেটা এডিশনাল রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে এবং হিট ট্রান্সফারটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করে। So the layer of deposit represents additional resistance to heat transfer and causes to decrease the heat rate of heat transfer। এই যে জিনিসটা ঘটে, এই জিনিসটাকে যখন কনসিডার করতে হয় বা আমরা করবো, সেক্ষেত্রে আমরা যেটাকে ধরি সেটাকে বলছে ফাউলিং ফ্যাক্টর। So overall effect of this additional deposit is represented by as fouling factor, বা এটাকে RF দ্বারা প্রকাশ করা হয়। কারণ তুমি যখন কোনো নতুন যখন হিট এক্সচেঞ্জার তুমি ডিজাইন করলে, কনস্ট্রাক্ট করলে, অপারেশন নিচ্ছ, তখন এটার কোনো থিকনেস নেই, তখন ফাউলিং ফ্যাক্টর 0। তখন ফাউলিং ফ্যাক্টর 0, কারণ এর মধ্যে কোনো ডিপোজিট জমা হয়নি, সেডিমেন্ট বা লেয়ার জমা পড়েনি। কিন্তু যখনই তুমি এটা সময়ের সাথে সাথে এটা রান করতে থাকবে, তখন এর মধ্যে লেয়ার জমতে থাকবে এবং তখন এই রেজিস্ট্যান্সটা বাড়তে থাকবে, তখন তোমার ফাউলিং ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট হয়ে যাবে। ঠিক আছে, সো ফাউলিং ফ্যাক্টর ইজ 0 ফর নিউ হিট এক্সচেঞ্জার, যেটা আমরা একটু আগে বললাম, বাট ইনক্রিজ উইথ টাইম। এই ফাউলিং ফ্যাক্টরটাকে আমরা RF দ্বারা যেহেতু প্রকাশ করি, এটাকে লেখা হয় 1/Q ওভারঅল হিট ট্রান্সফার, সাথে এখানে ডার্টি লেখা হচ্ছে, ডার্টি বলতে কন্টামিনেশন সহ, -1/Q ক্লিন, তার মানে যেখানে কোনো ডিপোজিট নেই। এই দুটো রেশিওকে আমরা, বিয়োগফলকে আমরা বলছি RF বা ফাউলিং ফ্যাক্টর। ঠিক আছে, আমরা এই ফাউলিং ফ্যাক্টরটা আমরা একটা চার্টের মাধ্যমে আবার অনেক সময় রিপ্রেজেন্ট করি, যেখানে আমাদের দেখাই এটা আসছে এক্সপ্লেন। এই যে ফাউলিং ফ্যাক্টরের একটা চার্ট আমাদের বইতেও আছে, আমরা পরীক্ষার সময় হয়তো দিয়ে দিতে পারি, যে রিপ্রেজেন্টেটিভ ফাউলিং ফ্যাক্টর থার্মাল রেজিস্ট্যান্স ডিউ টু ফাউলিং ফর ইউনিট সারফেস এরিয়া। ঠিক আছে, এই যে ডিস্টিল ওয়াটার যখন ইউজ করবে বা রিভার ওয়াটার ইউজ করলে, তার বয়লার ফিড ওয়াটার যখন ইউজ করবে, তখন বিভিন্ন রেঞ্জের RF এর মানটা থাকবে। সো বিলো 50 ডিগ্রি যে অপারেশন টেম্পারেচার যদি হয়, তখন ফাউলিং ফ্যাক্টর এত, অ্যাবভ 50 ডিগ্রি হলে তখন এত, ফুয়েল অয়েল যদি ইউজ করা হয়, স্টিম যদি ইউজ করা হয়, রেফ্রিজারেন্ট যদি ইউজ করা হয়, রেফ্রিজারেন্ট ব্যাপার, এরকম বিভিন্ন রকম ফ্লুইডের জন্য এখন ফাউলিং ফ্যাক্টর দেওয়া আছে। ঠিক আছে, সেই হিসাবে আমরা ফাউলিং ফ্যাক্টরটা তখন কনসিডার করবো অঙ্কের সময়। ঠিক আছে, এটা আমাদের ফাউলিং ফ্যাক্টরটা যখন তুমি প্র্যাকটিক্যাল অপারেশন দেওয়া, তুমি যারা অনেক সময় তুমি দেখেছো পানি, আমরা বয়লার তো তোমরা দেখোনি, তো তোমরা তো অনেকের বাসায় হয়তো তোমরা পানি বয়েল করো, দেখবে যে বয়েল করতে যে পটে বা যে পাত্রের মধ্যে পানি বয়েল করছো, কিছুদিন পর দেখবে নিচের মধ্যে একটা লেয়ার পড়ে গেছে, হয়তো অনেকে নোটিস করেছো, কিছুদিন পরে সেটার নিচে একটা লেয়ার পড়ে যায়। ঠিক আছে, তার মানে এই জিনিসগুলো যে জমা হচ্ছে, এগুলো হচ্ছে মানে তোমার ডিপোজিট, এবং এটাই ফাউলিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, হিট ট্রান্সফারটা সে কমা দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, ওকে, সো এতটুকু যদি হয়, আমরা এরপরে আমরা আজকে এখানে শেষ করি। আমরা নেক্সট ক্লাসে একটা ইম্পর্টেন্ট ইস্যু, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে হিট এক্সচেঞ্জের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইস্যুটা, সেটা হচ্ছে এই টপিকটা, লগ মিন টেম্পারেচার ডিফারেন্স, LMTD বলে, LMTD নামে আমরা সবাই চিনি এটাকে। LMTD ভাইটাল একটা ইস্যু, যেটা হিট ট্রান্সফার, হিট এক্সচেঞ্জারের পারফরমেন্সের জন্য আমরা মেইনলি কনসিডার করি। আমরা নেক্সট ক্লাসে এটা থিওরি দেখবো, হ্যাঁ, ডিটেলসে কথা বলবো LMTD সম্পর্কে। ঠিক আছে, লগ মিন টেম্পারেচার ডিফারেন্স। ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্ত রাখতে যাচ্ছি। আর কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই।